আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে, আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো? এদিকে এবার জাতিসংঘ থেকে সরাসরি চাপ আসে বাংলাদেশের উপর। সেনাপ্রধান জাতিসংঘের তুপের মুখে পড়েন। আমেরিকা থেকে সৈন্য আসছে বাংলাদেশে, দেশের পরিস্থিতি এইবার কি হবে? ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা আছেন কঠিন আতঙ্কে, তাদের অবস্থা এবং পরিস্থিতিগুলো নিয়ে। বাংলাদেশের সব থেকে সহৃদয় ব্যক্তি দেখতে পাচ্ছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। আসলে এই ভদ্রলোক সম্পর্কে লোকজন এত বেশি কথা বলছে না, আমার মনে হচ্ছে যে ইনি একটি দেশের সেনাপ্রধান নন, ইনি রাস্তাঘাটে ওই চায়ের দোকানে বসা যে আলোচনা করতে আসে সেরকম একটা পাবলিক। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এই নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখবো। এই অন্তর্বর্তী সরকারকে ধরেছে। এই অন্তর্বর্তী সরকার যদি কোনো মানুষ তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় প্রতিবাদ করে, তখন বলা হয় যে আওয়ামী লীগের দোষর। আরে মুসিবত, মানুষকে মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না। তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বোঝে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূস কি ফিডার খান, যে তিনি রাজনীতি বোঝেন না। কি মনে হয় আপনার, বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি? আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে, তাহলে ভাই বহির্বিশ্ব থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না। আসসালামু আলাইকুম গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম আর এখন দেখবেন ভিডিওর বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সোমবার সকালে বিমান যোগে দেশ ছেড়েছেন। এই দেশ ছাড়া কি সরকারি সফরে, নাকি তিনি তার পদে ইস্তফা দিয়ে বা ইস্তফা না দিয়ে ক্ষমতার লড়াইতে হেরে গিয়ে দেশ ছাড়লেন, এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশে এবং দেশের বাইরে। গতকাল বাংলাদেশ থেকে বেশ কয়েকটা ফোন পেয়েছি এই প্রশ্ন নিয়ে যে দাদা, সেনাপ্রধান কি পালিয়ে যেতে বাধ্য হলেন? কিংবা সেনাপ্রধান যদি পালিয়ে না যান, তবে দেশে যখন নিদারুণ সরকার সংকট চলছে, সংকটকাল একটা, ঠিক তখন কি খুব দরকার ছিল তার এই বাইরে যাওয়া? ভারতের ভেতর থেকেও ফোন পেয়েছি, সেনাপ্রধানের দেশ ছাড়ার খবর কি ঠিক নাকি গুজব, এইরকম সব প্রশ্ন। এটা ঠিক, সেনাপ্রধানের 25শে ফেব্রুয়ারির ভাষণ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢেউ তুলেছে, যেভাবে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন মোহাম্মদ ইউনূস এবং তার দলবল, তাতে এই মুহূর্তে সেনাপ্রধানের বিদেশ সফর খুব সঙ্গত কারণেই অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। সুতরাং খবরের সত্যতা নিয়ে যারা প্রশ্ন করছেন, সেই প্রশ্নটা আদৌ অস্বাভাবিক নয়। আমি তাই প্রথমেই জানার চেষ্টা করব ঠিক এই মুহূর্তে ওয়াকারুজ্জামান কোথায় আছেন। সুতরাং আমার ঢাকার সোর্সকে তাকে ফোন করতে তিনি জানালেন যে ওয়াকারুজ্জামান বিমান যোগে দেশের বাইরে গেছেন, এটা ঠিক খবর। এটাও জানালেন আফ্রিকায় বাংলাদেশের শান্তি বাহিনীর যে সদস্যরা আছেন বিভিন্ন দেশে, তাদের কোনো প্রোগ্রাম ইত্যাদি আছে এবং সেই জন্যেই তিনি গেছেন সেখানে।
ফিরবেন 3 দিন পর। আমার দিল্লির সূত্রের সঙ্গে যোগাযোগ করলাম, বিষয় ওই একই। ওয়াকারুজ্জামান কি সত্যি বাইরে গেছেন, গিয়ে থাকলে কেন গেছেন? তিনিও একই রকম উত্তর দিলেন। তিনি আরও 2-1টা নতুন খবর দিলেন। বললেন ওয়াকারুজ্জামান সাহেব তার সমস্ত কাজকর্ম, এমনকি কোথায় যাবেন কি করবেন এই বিষয়টি পুরো নজরে রাখেন অজিত ডোভাল সাহেব স্বয়ং। ডোভাল সাহেব নিয়ন্ত্রণ করেন এমন কথা বলবো না, তবে তিনি প্রতিটি বিষয় ওয়াকারুজ্জামানের জানেন। এই জানানোর ব্যাপারটা যেমন ওয়াকারুজ্জামান সাহেবের পক্ষ থেকেও কিছুটা করা হয়, তেমনি ঢাকায় সেনার সদর দপ্তরে থাকা অন্য সূত্র থেকেও সেই সূত্র কিন্তু তৈরি করে ফেলেছে ভারত 5ই আগস্টের পরপরই, এবং এই সূত্র থেকেও খবর পান ডোভাল সাহেব। কয়েকদিন আগে একটি এপিসোডে বলেছিলাম, যদি কোনো কারণে মোহাম্মদ ইউনূসকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে যে দায়িত্ব সেনা প্রধানের ওপর ন্যস্ত করেছে কে? ভারতই করেছে, নরেন্দ্র মোদীর সরকার করেছে। সেই দায়িত্ব পালনে ওয়াকারুজ্জামান ব্যর্থ যদি হন, তাহলে বিকল্প হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য দিল্লি আরেকজন সেনাকর্তাকেও মনোনীত করে রেখেছে। সুতরাং এই খবর যে নির্ভুল, ওয়াকারুজ্জামান এখন দেশে নেই, ফিরবেন 7 মার্চ, এই খবরটা ঠিক। কিন্তু প্রশ্ন ওঠার ব্যাপারটা এখানেই যে শেষ হয়ে যায় তা তো নয়। প্রশ্ন এটাও যে দেশে একটা সংকট কাল চলছে এখন। এই মুহূর্তে শান্তি বাহিনীর আফ্রিকার প্রোগ্রামের জন্য সেনাবাহিনীর দেশ ছাড়াটা কি খুব জরুরি ছিল? ক্ষমতার লড়াই যে তার শুধু অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা তো নয়, ক্ষমতার লড়াই তো তার সেনাবাহিনীর ভেতরেও রয়েছে। ফয়জুর রহমানের নেতৃত্বে পাকিস্তানপন্থী গোষ্ঠী তো তৈরি আছেই একটা অভ্যুত্থানের জন্য। তাহলে দেশ ছেড়ে এই মুহূর্তে বাইরে যাওয়ার ঝুঁকি কেন নিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? এবং এই সঙ্গে আরো বড় প্রশ্ন, ভারত তাকে এই ঝুঁকি নিতে দিলেন কেন? বুঝতে পারছি আপনার মধ্যে এই প্রশ্ন আসছে, ওয়াকারুজ্জামান দেশে থাকবেন না দেশের বাইরে যাবেন, এই নিয়ে ভারতের কি মাথা ব্যথা? যদি করেন এই প্রশ্ন, তাহলে আমি বলতে বাধ্য যে ভারত বাংলাদেশের জিওপলিটিক্স এবং সেটা এখন কোন পর্যায়ে এসেছে সেটা আপনি ঠিক জানেন না বা খেয়াল করেন না। আপনার হয়তো মনে নেই যে কিছুদিন আগেই ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। গল্প করে সময় কাটানোর জন্য এই যোগাযোগটা কিন্তু নয়, রাজনৈতিক বিষয়ে কথা বলতে, এবং ওই যে বললাম জিওপলিটিক্স তারই। গত বছর 5 আগস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামান সযত্নে সামরিক বিমানে তুলে সামরিক অফিসারদের পাহারায় দিল্লিতে পাঠিয়েছিলেন, সেটাও 2 দেশের সেনাপ্রধানের যৌথ আলোচনার ফলে। কি বুঝলেন তাহলে? যেটাই বুঝুন, দিল্লি থেকে যখন খবর পেলাম যে ওয়াকার সাহেব আফ্রিকায় গেছেন এবং তখন তিনি সেখানে গেছেন, এটাই কোনো দ্বিমত নেই। এবং ভারত যখন সেটা জানে, তখন এটাও জানে যে এই যাওয়াতে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিংবা ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো পরিবর্তন হবে না। এবং কোনো বিপদ নেই। কার বিপদ নেই? ওয়াকারুজ্জামানের বিপদ নেই, এবং ভারতের বিপদ নেই, এবং শেখ হাসিনারও বিপদ নেই। কারণ এটা ঠিক হয়েই আছে যে যেমন যত্ন করে দেশের প্রধানমন্ত্রীকে ভারতে পাঠানো হয়েছিল,
পাঠিয়েছিলেন ওয়াকারুজ্জামান, তেমন যত্ন করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার ফেলে আসা পদে বসাবার দায়িত্ব ওয়াকারুজ্জামানের। আর বাংলাদেশের সেনাপ্রধান সেই প্রস্তাবে যে অসম্মত তা নয়, তিনি তার এই দায়িত্ব পালনের জন্য সম্মত। এই জন্যই তো পিনাকি, ইলিয়াস অ্যান্ড কোম্পানিদের এত রাগ ওয়াকারুজ্জামানের ওপর। এই জন্যেই তো তারা সুযোগ খুঁজছে ওয়াকারুজ্জামানের বদলে নতুন সেনাপ্রধানকে নিয়ে বসাবেন, এবং সেজন্য যা করার, যেভাবে জামাতিদের এবং ওখানকার হিজবুল এবং অন্যান্য মৌলবাদী সন্ত্রাসবাদীদের এবং তাদের সংরক্ষণদাতা এই ইউনূসকে তারা সেখানে সমানে উস্কে দিয়ে যাচ্ছেন। নতুন পার্টি তৈরি করার দিন, সেদিন সেনা দপ্তর অভিযান করে তাকে, এই ওয়াকারুজ্জামানকে হটাবার প্ল্যান করেছিল, এবং সেই প্ল্যান সেদিন সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে, অভিযান হবে, সব ঠিক ছিল। আমি এর পূর্বেও বলেছি সে কথা। কিন্তু জমায়েত একেবারে কি বলবো, না হওয়ার মতো হওয়াতে, মানে প্রায় জমায়েত কিছুই হয়নি, এইটা না হওয়াতে, ঠিক মতো না হওয়াতে ভেস্তে গিয়েছিল সেদিনের প্রোগ্রাম। আর যে পরিস্থিতি এখন উঠে এসেছে বাংলাদেশে, তাতে সেগুড়ে বালি। পাবলিক পেছন ফিরেছে এই সরকার থেকে। 5 আগস্টের সেই উৎকট যে পরিস্থিতিটা হয়েছিল, সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে ইউনূসকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব। সেই পরিস্থিতি আর এখন নেই বাংলাদেশে। রাষ্ট্রপতিকে দিয়ে কিংবা সেনাপ্রধান অবশ্য সেদিন হি ওয়াজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট প্ল্যানিং টু আউস্ট শেখ হাসিনা, তিনি ছিলেন তার মধ্যে, কিন্তু সেখান থেকে তিনি অনেকটাই ফিরে এসেছেন। সেই পরিস্থিতি আর এখন নেই। রাষ্ট্রপতিকে এবং সেনাপ্রধান কাউকে দিয়ে যা খুশি আর করানো যাবে না। যেহেতু রাষ্ট্রপতি একমাত্র সরাতে পারেন সেনাপ্রধানকে, তাই ওয়াকারুজ্জামানের জায়গায় নতুন সেনাপ্রধানের কথা ভাবছে যারা, তারা মূর্খের স্বর্গে বসে আছেন। সেনাপ্রধান তার দায়িত্বভার গ্রহণ করেছেন 23 জুন 2024-এ। এই পদে তিনি থাকবেন 3 বছর, এবং 22 জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকছেন। এর মধ্যে তাকে হটাবার ক্ষমতা ইউনূসের নেই। হ্যাঁ, তিনি সরে যেতে পারেন যদি সেনার মধ্যে কোনো অভ্যুত্থান হয়, যদি নতুন কেউ অভ্যুত্থান ঘটিয়ে বর্তমান সেনাপ্রধানকে হটিয়ে দেয়, ক্ষমতা নিজের হাতে নেয়, যেটাকে বলে আর্মির কু। এই যে কু যদি হয়, তাহলেই সেটাকে সম্ভব হতে পারে। সেই সম্ভাবনা কি আছে? আপনাদের হয়তো মনে আছে, ইতিপূর্বে আমি জানিয়েছি অন্য এপিসোডে, যে যারা পাকিস্তানের ISI এর সঙ্গে খুব হবনবিং করছিল, খুব যাওয়া আসা বেড়ে গিয়েছিল, তাদের যে 20 দাঁত, সেই দাঁতটি ভেঙে দেয়া হয়েছে। সেই দাঁতগুলো ফজলুর রহমানদের কোনো সাড়া শব্দ কি এখন আর পাচ্ছেন না, কারণ তাদেরকে খুব এফেক্টিভলি ইনএফেক্টিভ করে দেয়া হয়ে গেছে। ভারত ইতিমধ্যে ওয়াকারুজ্জামানকে দিয়ে বেশ কিছু ব্যবস্থা কিন্তু নিয়েছে, আর সেজন্যেই ওয়াকারুজ্জামান নির্ভয়ে আফ্রিকা যেতে পেরেছেন। তার মধ্যে এই ভয়টা নেই যে তিনি না থাকলে সেই সুযোগে ইউনূস একটা কোনো কিছু করে দিয়ে দেবে ইত্যাদি নেই। যাদেরকে রাষ্ট্রপতি ভবনের যে রাষ্ট্রপতির গার্ড হিসেবে, প্রেসিডেন্সিয়াল গার্ড হিসেবে যাদেরকে সেখানে রাখা হয়েছে, তাদেরকেও বেছে 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 তাদেরকে রাখা হয়েছে। দে হ্যাভ বিন হ্যান্ডপিকড, এবং তাদের হাত দিয়ে আর কিচ্ছু, তাদের ওখান দিয়ে রাষ্ট্রপতির ভবনে অভিযান ঘটিয়ে কিছু করবে
এই ক্ষমতা কারণ নেই, এই ক্ষমতাটা আর নেই। তো তিনি এরপরে ওয়াকারুজ্জামান আফ্রিকা থেকে ফিরে আসবেন, ইউনূস অ্যান্ড কোম্পানির সঙ্গে শুরু হবে নেক্সট রাউন্ডের লড়াই। এই যে রাউন্ডটা গেল, অর্থাৎ এই যে গত কিছুদিনের মধ্যে যে রাউন্ডটা গেল, এই রাউন্ডে কে জিতলো কে হারলো, অনেকেই খুব খুশি হচ্ছেন যে প্রথম রাউন্ডে জিতে গেছেন ইউনূস জিতে গেছেন। কারণ তাকে হটানো হওয়া যায়নি। এবং দ্বিতীয় কারণ কি দেখাচ্ছেন তারা বলছেন ওই যে আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে, তিনি আর ফিরবেন না। এটা তারা ভুলটা ভাঙবে, 7 মার্চই ভাঙবে এই ভুলটা। ওয়াকারুজ্জামান সেদিন ফিরবেন, এবং যারা ভাবছেন যে জিতে গেলেন ইউনূস, তারা ভুল ভাবছেন। ইউনূস এখন লড়াইতে এখনো পর্যন্ত নক আউট হননি, ঠিকই, তিনি তো এখনো তার শপথে আছেন। সুতরাং নক আউট যে হননি সেটা স্পষ্টই বলা যায়। নক আউট হননি বটে, তবে প্রথম রাউন্ডে কিন্তু পয়েন্টে তাকে হারিয়ে দিয়েছেন, ইউনূসকে হারিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। কেন বলছে কথাটা? কারণ যিনি অভ্যুত্থানের ভয় না করে, যিনি এই পরিস্থিতিতে আফ্রিকায় গেলেন একটি বিশেষ শান্তি বাহিনীর সাথে বিশেষ একটি উদ্বোধনের জন্য গেলেন, তিনি নিজের শক্তি সম্পর্কে, নিজের অবস্থান যে তার পাকা হয়েছে সেটা না জানলে, সে সম্পর্কে নিশ্চিন্ত না হলে তিনি দেশ ছাড়তেন না। আর ওয়াকারুজ্জামান তার পদে পাকা হয়েছেন কিংবা নিশ্চিন্ত হয়েছেন তার অধিকার সম্পর্কে, এটাই প্রমাণ করে, এটা বুঝিয়ে দেয় যে শেখ হাসিনাকে নিয়ে যে প্ল্যান তৈরি হয়ে গেছে, আমি বলেছি এর আগে অজিত ডোভালের 3 পয়েন্ট প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী বাংলাদেশে খেলা হবে। কারণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূসের গেম প্ল্যান কিন্তু ফাঁস হয়ে গেল। দেখুন, ইউনূস নিজেও জানেন তিনি অনির্বাচিত এবং অসাংবিধানিকভাবে গায়ের জোরে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন, এবং মেটিকিউলাসলি ডিজাইন একটা চক্রান্তের মূল কুশীলব তিনি ছিলেন, বাইরে থেকে করেছেন, অর্থ সাহায্য দিয়ে, প্ল্যান দিয়ে, ডিপ স্টেটের সহায়তায়। এই যে $29 মিলিয়ন স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ ইউএস এড দেয়া হয়েছিল, সেই ইউএস এডের টাকা কারা পেয়েছিল? সরকার পায়নি, আওয়ামী লীগ পায়নি। কারা পেয়েছিল যারা অভ্যুত্থানটাকে পরিচালনা করেছেন তারা। বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছিল এই অভ্যুত্থানকে সংগঠিত করার জন্য, এবং পুলিশ হত্যা, সরকারি সম্পত্তি ভাঙচুর, এটাও পরিকল্পনায় ছিল। সেই জন্য একজন ছাত্র নেতা টিভিতে বলেছিলেন না, যদি মেট্রো রেল ভাঙচুর না করি, যদি পুলিশকে খুন না করি, তাহলে গণ অভ্যুত্থানকে আমরা সফল করতে পারবো না। আর প্রতারক বৃদ্ধ ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে কি বললেন? প্যারিসের হসপিটালের মাইনর সার্জারির পর তার রিকভারির জন্য তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তখনই তিনি জানতে পারেন যে বাংলাদেশে পালাবদল হয়েছে। ছাত্ররা তাকে ফোন করে দায়িত্ব নিতে বলে, তিনি বৈষ্ণব বিনয়ে বলেন, আমার থেকে অনেক ভালো লোক আছে, তাদেরকে খোঁজো। তারপর ছাত্ররা 2.5 ঘন্টা বাদে তাকে ফোন করে এবং ইউনূস রাজি হয়ে যান, এবং পরক্ষণে প্যারিস থেকে বাংলাদেশে চলে আসেন। বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের বলেন, আমাকে 6 বছর সময় দিতে হবে। অর্থাৎ 6টা বছর তিনি চান চর্বচস্য লেজ্জপেয় করার জন্য। আবার একই সঙ্গে তিনি অনির্বাচিত, অসাংবিধানিক।
সরকারের প্রধান। নির্বাচনের দাবি উঠছে বাংলাদেশ থেকে, সাধারণ মানুষও চাইছে, রাজনৈতিক দলও চাইছে, কিন্তু ওই ছাত্ররা চাইছে না, কারণ ছাত্ররা তো দল করবে, তো সেই দল একটু সময় লাগবে গুছোতে। ওরা দল করুক, জামাতের সঙ্গে ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করে লড়লেও 15% বেশি ভোট পাবে না বাংলাদেশে। তাহলে ইউনূসের কি হবে? নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে মানে করবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হবে। সেই নির্বাচন না হলে সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না আন্তর্জাতিক মহল। তাহলে লড়াই হবে আওয়ামী লীগ বনাম বিএনপি, যে কেউ জিততে পারে। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। শেখ হাসিনার আমলে নির্বাচনের সময় যেসব অভিযোগ উঠছিল তার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়। গণতন্ত্রের প্রকৃত সাধনা, প্রকৃত বিকাশ যেন বাংলাদেশে হয়, এটা প্রতিবেশী দেশ এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে এই প্রার্থনা আমাদের সবসময় থাকবে। তাহলে নির্বাচন হলে ইউনূস থাকতে পারবেন না তো ক্ষমতায়, তাকে পরবর্তীকালে রাষ্ট্রপতি করা হবে কিনা সে বিষয়ে কোনো রকম নিশ্চয়তা নেই। বিএনপি ধরুন যদি ক্ষমতায় আসে, কখনোই তারা ইউনূসকে রাষ্ট্রপতি করবে না। সেই জন্য সুদীবৃদ্ধ একটা মারাত্মক পরিকল্পনা করেছে। কি সেই পরিকল্পনা? যে এখনো দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে অপমান করা, যেমন আন্তর্জাতিক ভাষা দিবসে করল। নিয়ম কি? প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভার সদস্যরা শহীদ মিনারে পৌঁছবেন, তারপর রাষ্ট্রপতি আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য তাকে স্বাগত জানাবেন, প্রধানমন্ত্রী ও স্বাগত জানাবেন, তার মন্ত্রিসভার সদস্যরা স্বাগত জানাবেন, রাষ্ট্রপতি পুষ্পস্তবক প্রদান করবেন, তারপর প্রধানমন্ত্রী করবেন, নীরবতা পালন হবে, তারপর রাষ্ট্রপতি উপস্থিত ডিগনিটারিসদের সঙ্গে কথা বলবেন এবং তাকে সি অফ করবেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্য। এটাই প্রচলিত রীতি। 53 বছর ধরে এটাই চলছে, 72 সাল থেকে। এবারই ব্যতিক্রম ঘটল, রাষ্ট্রপতিকে অসম্মান করলেন ইউনূস এবং তার ওই উপদেষ্টা মণ্ডলীরা। যেখানে রাষ্ট্রপতি পুষ্পস্তবক দিচ্ছেন, অনতি দূরে বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভ কর্মসূচি হঠাৎ করে হয়নি, 2 দিন আগেই ঠিক করা হয়েছিল, বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাষ্ট্রপতিকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত জানালেন, উপদেষ্টা মণ্ডলীর কেউ তার সঙ্গে কথা বললেন না, রাষ্ট্রপতিকে অপমান করলেন ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করো যাতে শাহাবুদ্দিন নিজের থেকে পদত্যাগ করে। তাহলে নিজের থেকে পদত্যাগ শাহাবুদ্দিন করলে ইউনূসের লাভ কি? রিয়ালাইজ দ্য ক্যাচ। দেখুন, বাংলাদেশে সংসদ নেই, ভেঙে দেওয়া হয়েছে। সংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা আনতে পারবেন না। একমাত্র উপায় রাষ্ট্রপতি যদি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, তাহলে রাষ্ট্রপতির আসন তো আর শূন্য থাকবে না। সংসদ যেহেতু নেই, সংসদের স্পিকারও নেই, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বাংলাদেশ সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। ডেপুটি স্পিকার জেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হতে পারেন, তিনি একজনকে রাষ্ট্রপতি মনোনীত করবেন। এবং এখন অন্তর্বর্তী সরকার যা চাইছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাই বলছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিলেন, তারপর তিনি ইউনূসের নাম প্রস্তাব করলেন, ইউনূস রাষ্ট্রপতির চেয়ারে গিয়ে বসলো, সাংবিধানিক পদ প্রাপ্তি হলো। এটাই তো ইউনূসের গেম প্ল্যান। যখন শাহাবুদ্দিনকে এমনি অপসারণ করা সম্ভব হচ্ছে না, বিএনপিও চাইছে না, তখন শাহাবুদ্দিনকে ব্যক্তিগতভাবে অপমান করো। আমি সাদে বলি, এই লোকটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ভাষা আন্দোলনের বিরোধী শক্তি। রাষ্ট্রপতি সাংবিধানিক পদ, তার সঙ্গে আপনার মতের মিল নাই হতে পারে, তাকে আপনি শত্রু ভাবতেই পারেন, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
যার তাৎপর্য অপরিসীম, আপনি দেশের সাংবিধানিক প্রধানকে আহ্বান করবেন শুধুমাত্র এই গণভবনে বসবার অভিপ্রায় থেকে? এই খেলা আমরা ধরে ফেলেছি, এটাই ইউনূসের গেম প্ল্যান। ও জানে আজ না হয় কাল নির্বাচন করতে হবে, নির্বাচনে ছাত্ররা সুবিধা করতে পারবে না। আমি তর্কের কাজে মেনে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ইউনূসকে কোনো মতেই রাষ্ট্রপতি করবে না, কারণ বিএনপি ইউনূসকে বিশ্বাস করে না। তাহলে ইউনূসের সামনে অপশন গুলো কমে যাচ্ছে। একটাই উপায়, যেন তেন প্রকারণে রাষ্ট্রপতি হব। সেটা কিভাবে? এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ব্যক্তিগত স্তরে অপমান করো, কুৎসা করো, আত্মসম্মান টিকিয়ে রাখতে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এটাই তো ইউনূসের ছক, এটাই গেম প্ল্যান। তারপর তিনি রাষ্ট্রপতি হবেন এবং তাহলে যা মেয়াদ তিনি পূর্ণ করতে পারবেন। তাহলে ওই 6 বছরের টেনিওর, যেটা ইউনূসের ভীষণ শখ, 6 বছর তিনি রাজ করবেন, সর্বোচ্চ লজ্জপেয় করবেন, তাহলে তার স্বপ্ন সফল হচ্ছে। বাংলাদেশ মায়ের বগে যাক, ওনার কিচ্ছু এসে যায় না। সুদীপ বৃদ্ধ অত্যন্ত স্বার্থপর, প্রতিহিংসাপরায়ণ, নিজের এবং পরিবারের আখের গোছানো, নিজের প্রতিষ্ঠিত সংস্থার স্বার্থ রক্ষা করা ছাড়া তার কোনো কাজ নেই। মিষ্টি মিষ্টি করে কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেটা ইউনূসকে দেখে শেখা উচিত। কিন্তু তার এই পরিকল্পনা সফল হবে না, খেলাটা কাঁচা খেলে ফেলেছেন। এমন একটা দিনে ঘটনাটা ঘটিয়েছেন, আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক ভাষা দিবস এর গুরুত্ব বাংলাদেশের মানুষের কাছে অপরিসীম। ভাষার দাবিতে আন্দোলন, উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন, কত রক্তপাত সেই থেকে শুরু, তারপরে বাংলাদেশের সৃষ্টি, ওই রকম একটা দিন, পবিত্র দিন। সেই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার যে ঘটনাটা ঘটালেন, এটাকে কি আপনারা ক্ষমা করবেন? আমি আমার দর্শকদের কাছে জানতে চাইছি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আপনারা কি ক্ষমা করতে পারবেন কোনোদিন এই ভদ্রলোককে, যিনি এমন একটা পবিত্র দিনকে অপবিত্র করেছেন, নিজের বাসনাকে চরিতার্থ করার জন্য? ইতিহাসের বিচার ভীষণ নির্মম, সময়ের পরে ইতিহাসের বিচার হয়। ইতিহাসের আস্থা করে ইউনূস নিক্ষেপ হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোন নীতিজ্ঞান সম্পন্ন মানুষ ক্ষমা চাইতেন দেশবাসীর কাছে। একবার তো জুতো পরে শহীদ বেদিতে উঠে গেছেন, এগুলো কিন্তু হঠাৎ করে নয়। এই বৃদ্ধর বয়স হতে পারে অত্যন্ত শেয়ানা, কূট বুদ্ধি, বদমাইশ বুদ্ধিতে ভরপুর। ওই ন্যারেটিভটাও তৈরি করছে, যেতে হয় বলে শহীদ বেদিতে গেছি, যেতে হয় বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছি। কিন্তু আমি মন থেকে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করি না। ইউনূস চায় বাংলাদেশ হোক ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান, পাকিস্তানের কলোনি। সেই জন্য তৎপরতা সীমাহীন। শাহবাজ শরীফের সঙ্গে 2 বার বৈঠক করে নিয়েছে। পাকিস্তান মিলিটারির লোক, এই বাংলাদেশ মিলিটারির লোকজন চলে যাচ্ছে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে প্রশিক্ষণ নেবে, যুদ্ধ বিমান কিনবে পাকিস্তান থেকে। খাবার পয়সা নেই, আমদানির বিল মেটাতে পারে না, আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি। আইএসআই এর ডিজিকে বাংলাদেশ ঘোরাচ্ছে, রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানাচ্ছে, জঙ্গি জিহাদিদের মুক্ত করে দিচ্ছে, বার্তা দিচ্ছে পাকিস্তানকে, আছি আছি আছি, তোমরাই আমার প্রভু, আমি তোমাদের আজ্ঞাবহ দাস। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলেছিলেন? যেমন চালাও তেমনি চলি। আর এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইসলামাবাদের দিকে তাকিয়ে বলছেন যেমন চালাও তেমনি চলি।
অর্থাৎ শাহবাজ শরীফ, আসিম মুনির যেরকম বলবেন, এই সুদী বৃদ্ধ সেভাবেই চলবে। লাজ লজ্জা, চক্ষু লজ্জা কিছু নেই, লালা জড়ছে জিভ থেকে, ক্ষমতার লালা। চর্ব চস্য লেজ্জ পেয় করতে হবে, জীবনের উপান্তে এসে ভোগ বিলাসে মত্ত হতে হবে, ক্ষমতা দখল করতে হবে এবং বাংলাদেশকে আফগানিস্তানে রূপান্তর করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ ওর এই চক্রান্ত বুঝে গেছে যে এই লোকটা ভুল বুঝিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষকে। এ বড় বড় কথা বলে যে বাস সোনার বাংলা করে দেবে, অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। আইয়ামে জাহেলিয়া ও বলেছিল না, আয়নাঘর পরিদর্শন করে, আরবি শব্দ, ইসলামের আগের অন্ধকার যুগ ও বাংলাদেশকে সেই আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। আবার বললাম না, ওই পাকিস্তানের সঙ্গে মাখামাখি করবেন, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি সন্ত্রাসীরা ভারতকে আক্রমণ করবে, আমরা আঙুল চুষব, আমরা দেখব। ভাবেন কি করে? সন্ত্রাসবাদকে জলভাত ভাববেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বলে দিয়েছে কোনো সার্কের রিভাইভাল হবে না, সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না। আর বাংলাদেশ যদি মনে করে পাকিস্তান তাদের আদর্শ, তাহলে বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্ক কি হবে সেটা ঠিক করতে হবে। কারণ আমাদের পূর্ব প্রান্তে পাকিস্তানের অনুপ্রেরণায় অনুপ্রাণিত একটা রাষ্ট্র থাকবে, সেখানকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, আর্মি এস্টাবলিশমেন্ট পাকিস্তানের কথায় নাচবে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে জঙ্গি জেহাদি আইএসআই, আর আমরা চুপ করে বসে থাকবো? হয় না তো। সার্জিক্যাল স্ট্রাইক কি জিনিস পাকিস্তান জানে। তাই আমরা এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা কূটনৈতিকভাবে বলেছি যে সন্ত্রাসবাদকে জলভাত ভাববেন না। তো আপনার গেম প্ল্যান আমরা জানি, আমরাও খেলবো। 140 কোটি দেশ, চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আমাদের সামরিক শক্তি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সম্মান করি, কিন্তু বাংলাদেশ ভারতের সমকক্ষ নয়। ভুলেও ভাববেন না আপনারা ভারতের সমকক্ষ। ভারতবর্ষ যে জায়গায় 500 বছর লাগবে সেই জায়গায় পৌঁছতে হবে, তখন ভারতবর্ষ আরো অনেক আলোকবর্ষ দূরত্ব ভারত আর বাংলাদেশের সঙ্গে। এইটাকে মেনে নেবেন, এটাই বাস্তব। স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান আছে, প্রতিবেশী, সুসম্পর্ক চাই, সোনালী সম্পর্ক চাই, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চাই, সব চাই। আমরা সব রকম সহায়তা করতে প্রস্তুত, এখনো করে যাচ্ছি। কিন্তু ভারত বিরোধিতা তো কমছে না। সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্ট ব্যবহার করেন বাংলাদেশের মানুষ, সেটাও ভারত থেকে আসে। গাড়ির যন্ত্রাংশ পুরোটা ভারত থেকে আসে, ওষুধের কাঁচামাল ভারত থেকে আসে, সিমেন্টের কাঁচামাল ভারত থেকে আসে, চাল আসে ভারত থেকে। আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব, লজ্জা সরম বলে কিছু নেই, নির্লজ্জ বেহায়ের দল। বাংলাদেশের সাধারণ মানুষের বেশিরভাগ, আমি মনে করি, ভারতের প্রতি তাদের বিদ্বেষ নেই। 57% মানুষ, অ্যাকর্ডিং টু পিউ রিসার্চ, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান। তারা ভারতকে বন্ধু বলে মনে করেন। আর 15-16% বা 20% মানুষ আছেন তাদের ভারতের প্রতি অভিমান আছে, থাকতেই পারে, কিন্তু তারা ভারত বিদ্বেষী না। আর বাকি যারা আছে তারা কিন্তু সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা মনে করে ভারত মুক্তিযুদ্ধে যোগ দিয়ে চক্রান্ত করে পাকিস্তানকে ভেঙেছে। তারাই এখন রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রক এবং তাদের নেতা হচ্ছে ইউনূস। তাহলে ইউনূসের গেম প্ল্যান কি বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। আপনি যতই গেম প্ল্যান করুন, ভারতও কিন্তু তৈরি আপনাদের বিষ দাঁতগুলো ভেঙে দেওয়ার জন্য। তাই
জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাসবাদকে খুব স্বাভাবিক বিষয় বলে মানবেন না। জল ভাত নয়, আপনার কাছে জল ভাত হতে পারে, কারণ আপনার প্রভুরা জঙ্গি। পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি জেহাদি আস্ফালন করলে মাথা ভেঙে দেব, সেটা আমরা পারি। পাকিস্তান জানে বালুচিস্তানও ধরে রাখতে পারবে না। যারা নিজের মানচিত্র ধরে রাখতে পারে না তারা অন্য দেশে সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, আর বাংলাদেশ তাদের নতুন দোসর। তাই আমরা সাবধান করে দিচ্ছি, সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় বলে ভাববেন না। সন্ত্রাসবাদকে একেবারে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন বেশ কয়েকটি ভিডিও, বিশেষ করে আজকের যে ভিডিওগুলো দেখলেন এক এক করে ধারাবাহিকলি আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখেছেন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সহ, ডক্টর ইউনূস সহ এবং সমন্বয়ক সহ, বিশেষ করে সার্জিস হাসনাত নাহিদ আসিফকে নিয়ে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে কয়টা ভিডিও দেখছেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।